নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে ধারাবাহিক উপন্যাস নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা পরাধীন। আজ আপনারা শুনবেন পর্ব ৭। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর আগের পর্বগুলি যদি এখনও না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে শুনে নিতে পারেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। সকালে ঘোষাল মহাশয় বৈঠকখানায় বসিয়া তামাক খাইতেছিলেন। তামাক যে ঠিক খাইতেছিলেন এমন কথা বলা যায় না। বাঁ হাতে হুঁকাটা ধরা ছিল, কিন্তু তাহাতে টান বড় পড়িতেছিল না। কয়লার আগুন ছাই হইয়া বাতাসে উড়িয়া যাইতেছিল। সম্মুখে বকুলের ডালে বসিয়া একটা ঘুঘু উচ্চ চিৎকার করিতেছিল। দূর গ্রাম প্রান্ত হইতে আর একটা ঘুঘু তাহার উত্তর দিতেছিল। মৃদু বাতাসে বকুলের পাতাগুলা কাঁপিতেছিল। মাঝে মাঝে ২-৪টা ফুল টুপটুপ করিয়া মাটিতে পড়িতেছিল। অদূরে গাভীটা দাঁড়াইয়া বৎসের গাত্রলেহন করিতেছিল। বাছুরটা মাতার ঘাড়ের উপর মুখ তুলিয়া দিয়া নিমিলিত নেত্রে মাতার স্নেহ কোমল স্পর্শ অনুভব করিতেছিল। রাস্তার পাশে একটা কুকুর সামনের পা দুইখানার ভিতর মাথা গুজিয়া পড়িয়াছিল, আর মধ্যে মধ্যে মুখ তুলিয়া গাত্রের সঞ্চরণশীল মক্ষিকাকুলকে দংশনের উপক্রম করিতেছিল। মাছিগুলা উড়িয়া পলাইতেছিল। কুকুরটা আবার মুখ গুজিয়া নিদ্রাসুখ উপভোগের চেষ্টা করিতেছিল। ঘোষাল মহাশয় এ সকল কিছুই দেখিতে বা শুনিতেছিলেন না। তিনি দূর পথপ্রান্তে দৃষ্টি নিবদ্ধ করিয়া স্থির নিষ্পন্দভাবে বসিয়াছিলেন। অনেকক্ষণ পরে একবার হুঁকায় টান দিতেছিলেন, কিন্তু সে টানে ধূম বাহির হইল কিনা তাহাতে কিছুমাত্র লক্ষ্য না করিয়াই পুনরায় শূন্য পথের দিকে সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিতেছিলেন। এমন সময়েই নিতাই পাল আসিয়া তাহাকে প্রাতঃপ্রণাম করিল এবং তালপাতার চাটাইটা টানিয়া লইয়া রোয়াকের নিচে বসিল। ঘোষাল মহাশয় একবার তাহার দিকে চাহিয়াই হুঁকায় টান দিলেন। ধূম বাহির হইল না দেখিয়া নিতাই হাত বাড়াইয়া বলিল, পেশাদটা দিন না, ধরিয়ে দি। ঘোষাল মহাশয় কলিকাটা নিতাইয়ের হাতে দিয়া হুঁকা রাখিয়া দিলেন। নিতাই হস্ত সংযোগে কলিকায় কয়েকটা জোর টান দিয়া যখন বুঝিল কলিকায় আগুনের আর কোনো সম্পর্কই নাই, তখন সে কলিকা রাখিয়া দিয়া সবিনয় জিজ্ঞাসা করিল, বাবা ঠাকুরকে যেন ভাবিত দেখছি, খবর সব ভালো তো? উদাসভাবে ঘোষাল মহাশয় বলিলেন, মন্দই বা কি? নিতাই আর কিছু বলিল না। একটু পরে ঘোষাল মহাশয় জিজ্ঞাসা করিলেন, কি মনে করে নিতাই? নিতাই হাতে হাত ঘষিতে ঘষিতে বলিল, বড্ড বিপদ বাবা ঠাকুর, ছেলেটার ব্যামো। কি ব্যামো? জ্বর, তার উপর বুকে কফ বসেছে। হরিশ ডাক্তার বললে ভালো রকম তদবির না হলে। বাধা দিয়া ঘোষাল মহাশয় ঈষৎ রুষ্ট স্বরে বলিলেন, তাই আমাকে তদবির করতে ডাকতে এসেছ নাকি? ভীতিপূর্ণ স্বরে নিতাই বলিল, আগে আগে যদি গোটা 10 টাকা দেন তবেই ছেলেটা বাঁচে। বিকৃত কণ্ঠে ঘোষাল মশাই বলিলেন, তোমার ছেলে বাঁচুক মরুক আমার তাতে কি? আমি সেজন্য টাকা দিতে যাব কেন? নিতাই বিস্ময়পূর্ণ দৃষ্টিতে কিয়ৎক্ষণ ঘোষাল মশাইয়ের মুখের দিকে চাহিয়া সবিনয় বলিল, আপনি আমাদের মা বাপ। মুখখানাকে বিকৃত করিয়া ঘোষাল মশাই বলিলেন, তাই কথায় কথায় ঘরের টাকা বের করে তোমাদের দিতে হবে কেন? আমি তোমাদের কাছে এমন কিছু দাসখত লিখে দিয়েছি কি? ভীত কম্পিত স্বরে নিতাই বলিল, আগে বাবা ঠাকুর। গর্জন করিয়া ঘোষাল মশাই বলিলেন, 1 পয়সা দেব না। কেন দেব? কে আমার সব 7 পুরুষের কুটুম হে? নিতাই আজ ঘোষাল মহাশয়ের ভাব দেখিয়া বিস্মিত হইল। সে আর কোনো কথা বলিতে সাহস করিল না। নীরবে নত মুখে বসিয়া রহিল। ঘোষাল মহাশয় গম্ভীর স্বরে জিজ্ঞাসা করিলেন,
তোমার কাছে কত টাকা পাওনা আছে বলো দেখি। 13.5 গন্ডা। আর তার সুদ? আজ 1 বছরের ভিতর একটি পয়সা সুদ দিয়েছ কি? কোত্থেকে দেবো বাবা ঠাকুর, জানেন তো এবছর এক মুঠো ধান ঘরে তুলতে পারিনি। রাগে চিৎকার করিয়া ঘোষাল মশাই বলিলেন, তুমি ঘরে ধান তুললে না তুললে আমার তাতে কি? আমি টাকা দিয়েছি, টাকা নেব। টাকা তুমি দেবে কিনা বলো। নিতাই হাত দুইটা জড়ো করিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, দেব বই কি বাবা ঠাকুর, আপনার একটি পয়সা ফেলতে পারবো না। কিন্তু দোহাই বাবা ঠাকুর, আজ 10টি টাকা দেন, নয়তো আমার দাশু বাঁচে না। নিতাই কাপড়ের খুঁটে চোখ মুছিল। ঘোষাল মশাই উঠিয়া দাঁড়াইলেন। রাগে কাঁপিতে কাঁপিতে বলিলেন, কে বাঁচে কে মরে আমার তা দেখবার দরকার নেই। 1 মাসের মধ্যে আমার সুদ আসল সব টাকা চাই, নয়তো নালিশ করে ঘর ভিটে গরু বাছুর বেচে টাকা আদায় করব। আমার নাম রামতারণ ঘোষাল। আমি গুরুর দোহাই মানি না, টাকা আমার চাই। নিমখারামের দল সব, কিন্তু আমিও আর কাউকে ছেড়ে কথা কইব না। চিৎকার করিতে করিতে ঘোষাল মশাই অস্থির পদে বাড়ির ভিতর ঢুকিলেন। নিতাই বিষণ্ণ চিত্তে প্রস্থান করিল। ঘোষাল মশাই বাড়ির ভিতর ঢুকিলে রমা জিজ্ঞাসা করিল, কার সঙ্গে চেঁচামেচি করছো বাবা? ঘোষাল মশাই সমানভাবে চিৎকার করিয়া বলিলেন, ওই নিতাই পাল বলে ছেলের ব্যামো টাকা দাও। কেন, আমি কি টাকার গাছ, না আমি চোর দায়ে বাঁধা পড়েছি? ব্যামো খুব কঠিন নাকি? কঠিন না হলে কে আর টাকা ধার করে ডাক্তার দেখায় বলো? টাকা দেবে নাকি? টাকা দেব? কেন দেব? আমার কি টাকা রাখতে জায়গা নেই? বলে ছেলেটা মরে, তার ছেলে মরে তাতে আমার কি? আমি কি তাকে ধরে রাখবো? এই যে আমার ছেলে গেল, নাতি গেল, সুখের পসরা ভেঙে চুরমার হয়ে গেল, কে ধরে রাখলে বলো তো? 1 পয়সাও দেব না। সব নেমোখারাম বৌমা, সব নেমোখারাম। কে নেমোখারাম দাদামশাই? ঘোষাল মহাশয় চমকিয়া পিছু ফিরিয়া চাহিলেন। দেখিলেন পশ্চাতে দাঁড়াইয়া ক্ষেত্রনাথ। ঘোষাল মহাশয়ের হর্ষোচ্ছ্বসিত কণ্ঠ হইতে উচ্চারিত হইল, খেতু। ক্ষেত্রনাথ অগ্রসর হইয়া দাদামশায়ের পায়ের ধুলা লইতে লইতে সহাস্যে বলিল, না দাদামশাই, খেতা। ঘোষাল মহাশয় 2 হাত দিয়া তাহাকে জড়াইয়া ধরিলেন। আহারান্তে ঘোষাল মহাশয় চাদরখানা কাঁধে ফেলিয়া বহির্গমনে উদ্যত হইলে রমা জিজ্ঞাসা করিল, এই রোদে ভাত মুখে দিয়ে কোথায় চললে বাবা? একটু শুলে না কেন? একটু বিরক্তির সহিত ঘোষাল মহাশয় বলিলেন, হ্যাঁ শোবো, লোকে আমাকে শুতে দেবে কি না? রাত না পোয়াতেই নিতে এসে খবর দিয়ে গেল ছেলের ব্যামো। দেখি চিকিৎসার কি বন্দোবস্ত করলে, ছেলেটা বেঘরে মারা যাবে। আহা, পুত্র শোক যে বড় শোক বৌমা, ভগবান অতি বড় শত্রুকেও যেন এ শোক না দেন। ঘোষাল মহাশয়ের স্বরটা গাঢ় হইয়া আসিল। রমা আঁচলে চোখ মুছিল। ঘোষাল মহাশয় চটি জুতোটা পায়ে দিতে দিতে বলিলেন, কিন্তু আমিও আর পেরে উঠি না বৌমা। কার ছেলের ব্যামো কে খেতে পায় না, কার দেনায় ভিটে বিকিয়ে যাচ্ছে, সে যখন বয়স ছিল দেখেছি। এখন এই বয়সে কি আর এত দেখাশোনা যায়? কেন, গায়ে কি আর লোক নেই? আমার ইচ্ছা হয় বৌমা, একবার মরে দেখি এই হতভাগা লোকগুলোর কি গতি হয়। বকিতে বকিতে ঘোষাল মশাই বাড়ির বাহির হইলেন। সকালে যিনি নিতাই পালকে 1 পয়সা দিবেন না বলিয়া প্রতিজ্ঞা করিয়াছিলেন, তাহাকে আবার এই দুপুরের রোদে উপযাচকভাবে সাহায্য করিবার জন্য ছুটিতে দেখিয়া রমা একটু বিস্মিত হইল না। কেননা সে শ্বশুরকে বেশ ভালো রকমেই চিনিত। তিনি মুখে যাহাই বলুন, পরের বিপদে কখনো নিশ্চিন্ত থাকিতে পারিতেন না। তাছাড়া সকালে তাহার রাগের যে কারণটা ছিল, ক্ষেত্রনাথ আশায় তাহা সম্পূর্ণ দূরীভূত হইয়াছে। তাই তিনি সকালে রাগের মাথায় বিবেকের বিরুদ্ধে যে কাজটা করিয়াছিলেন, এই দুপুরের রোদে তাহার প্রায়শ্চিত্ত করিতে ছুটিলেন। রমা স্থির জানিত, নিতাই পালের ছেলের চিকিৎসার রীতিমতো বন্দোবস্ত না করিয়া শ্বশুর ফিরিবেন না, এবং ইহাতে 10 টাকার স্থলে যদি 20-25 টাকা খরচ হয়, তাহাতেও পশ্চাৎপদ হইবেন না। শ্বশুরের কথা ভাবিতে ভাবিতে
রমার চোখ দুইটা জলে ভরিয়া আসিল। মনে মনে বলিল, হে ঠাকুর, এমন লোকের এরকম সর্বনাশ হলো কেন? নিতাইপালের বাড়িতে উপস্থিত হইয়া ঘোষাল মহাশয় প্রথমে রোগীকে দেখিলেন। তারপর নিতাইকে কতগুলা গালাগালি দিয়া ডাক্তার ডাকিতে পাঠাইলেন। ডাক্তার আসিয়া ঔষধ দিল, তদবিরের ব্যবস্থা করিল। ঘোষাল মহাশয় ডাক্তারের ভিজিট, ঔষধের দাম প্রভৃতি মিটাইয়া দিলেন। তারপর যাহাতে রোগীর রীতিমতো তদবির হয় সে সম্বন্ধে বারবার উপদেশ দান করিয়া এবং নিতাইয়ের হাতে 10টা টাকা গুঁজিয়া দিয়া সেখান হইতে বাহির হইলেন। যাইবার সময় নিতাইকে স্মরণ করাইয়া দিয়া গেলেন, তাহার হাল বকেয়া সমস্ত টাকা শীঘ্রই পরিশোধ করিতে হইবে, নতুবা তিনি নালিশ করিয়া নিতাইয়ের গরু বাছুর ঘটি বাটি পর্যন্ত বেচিয়া টাকা আদায় করিতে কুণ্ঠিত হইবেন না। বাড়ি ফিরিয়া ঘোষাল মহাশয় বধূকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, খেতা কোথায় গেল বৌমা? রমা বলিল, বেড়াতে বেরিয়েছে বোধ হয়। ঘোষাল মহাশয় জুতা খুলিয়া চাদরটা আলনায় রাখিতে রাখিতে বলিলেন, এমন সময় আবার কোথায় গেল? আচ্ছা বৌমা, এই মাসেই ওর যেন অনেক পরিবর্তন হয়েছে বলে বোধ হয় না? হ্যাঁ, একটু হয়েছে বই কি। জোর গলায় ঘোষাল মহাশয় বলিলেন, একটু কি, অনেকখানি বদলে গিয়েছে। আমার তো মনে হয় সে খেতাই নাই, কথাবার্তা চালচলন সব উল্টে গিয়েছে। তা যাবে না? জায়গাটা কেমন? এই জন্যই বলে, যদি না পড়ে পো সভায় নিয়ে থো। সমাজ জায়গার গুণই এক আলাদা। রমা কোনো উত্তর করিল না। ঘোষাল মহাশয় হুঁকা কলিকা লইয়া তামাক সাজিতে সাজিতে বলিলেন, 1.5 মাস ছুটি না? রমা বলিল, হ্যাঁ, কিন্তু 15 দিন থেকেই চলে যাবে বলছিল। বিস্ময়ান্বিতভাবে ঘোষাল মহাশয় জিজ্ঞাসা করিলেন, চলে যাবে কেন? বলছিল না গেলে পড়ার ক্ষতি হবে। তাচ্ছিল্যের সহিত ঘোষাল মহাশয় বলিলেন, ইস, ভারী তো পড়া, পড়ে তো সবই করবেন। তবে আর কি বৌমা, তোমার ক্ষেত্রনাথবাবু এবার জজ ম্যাজিস্টার হবে, আর তোমার ভাবনা কি? তবে বুড়োর ভাগ্যে আর ততদূর দেখা ঘটে উঠবে না, উঠেও কাজ নাই। আমি এখন এই আলোয় আলোয় যেতে পারলে বলতে যাই। ঘোষাল মহাশয় গম্ভীরভাবে তামাক সাজিতে লাগিলেন এবং কয়লা ধরাইয়া কলিকার উপর দিয়া দাবার উপর বসিলেন। তারপর বধূকে সম্বোধন করিয়া বলিলেন, হ্যাঁ দেখো বৌমা, ও ছোঁড়া মনে করে বুড়ো বেটা ভারী বোকা, কিন্তু কে বোকা কে চালাক তা এবার ওকে বুঝিয়ে দেব। বাস্তবিকই ক্ষেত্রনাথের অনেকটা পরিবর্তন হইয়াছিল। যে ক্ষুদ্র বামুনহাটি গ্রামখানাকে সে কোনোদিন গ্রাহ্যের মধ্যেই আনিত না, 5 মাস পরে কলিকাতা হইতে ফিরিবার পর সেই জঙ্গলাকীর্ণ খালখন্দে ভরা গ্রামখানা যখন তাহার বিস্মিত দৃষ্টির সম্মুখে এক অননুভূতপূর্ব সৌন্দর্যের ভাণ্ডার খুলিয়া দাঁড়াইল, তখন ক্ষেত্রনাথ তাহাতে মুগ্ধ না হইয়া থাকিতে পারিল না। এই নগণ্য গ্রামের প্রত্যেক পদঘাট, প্রতি বৃক্ষলতার মধ্যে যে কতখানি মাধুর্য নিহিত রহিয়াছে, প্রত্যেক মানুষটির সঙ্গে কি তীব্র মধুর আকর্ষণ আছে, তাহাই হৃদয়ঙ্গম করিয়া ক্ষেত্রনাথ শুধু বিস্মিত হইল না, এক অপূর্ব পুলকও অনুভব করিল। তাহার মনে হইল জগতের যত সুখ, যত আনন্দ, সমস্তই যেন এই গ্রামখানির মধ্যে নিহিত। ইহাকে বাদ দিলে জীবনের সকল সুখই যেন অপূর্ণ থাকিয়া যায়। ক্ষেত্রনাথ যতই এই ভাবটাকে হৃদয়ঙ্গম করিতে লাগিল, ততই পূর্বকৃত অন্যায় আচরণের জন্য লজ্জিত হইয়া পড়িতে লাগিল। ক্ষেত্রনাথ সকল ঔদ্ধত্য, সকল অভিমান ত্যাগ করিয়া যেন শান্ত, শিষ্ট, সুবোধ বালকে পরিণত হইল। ক্ষেত্রনাথ সারাদিন গ্রামের এ বাড়ি সে বাড়ি ঘুরিয়া বেড়াইল, সকলের সাংসারিক সংবাদ লইল, নিজের সংবাদ তাহাদিগকে জানাইল। এইরূপে ঘুরিয়া ফিরিয়া সন্ধ্যার পূর্বে মাসিমার বাড়িতে উপস্থিত হইল। মাসিমা তখন সন্ধ্যা প্রদীপ জ্বালিবার উদ্যোগ করিতেছিলেন। ক্ষেত্রনাথ গিয়া তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইল। মাসিমা নিমিকে সন্ধ্যা দিবার আদেশ করিয়া ক্ষেতুর সহিত গল্প করিতে বসিলেন।
নিমি সন্ধ্যা দেখাইয়া ঘরের ভিতর বসিয়া সুপারি কাটিতে লাগিল। খেতু মাসিমার কাছে বসিয়া কলিকাতার অনেক গল্প বলিল। সেখানে মাসির বাড়িতে থাকিবার কথা, জ্যাঠাইমার কথা, নিজের পড়াশোনার কথা, মনোরমার কথা প্রভৃতি কোনো কথাই বাদ রাখিল না। মনোরমার প্রশংসা শুনিতে শুনিতে নিমি ভ্রুভঙ্গি করিল এবং সুপারি কাটা বন্ধ করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। মা ডাকিলেন, ঘরের ভিতর বসে কি করছিস নিমি? একটা পান সেজে নিয়ে আয় না। নিমি পান সাজিয়া ডিপার খোলে তাহা রাখিয়া ক্ষেত্রনাথের সম্মুখে ধরিল। ক্ষেত্রনাথ তাহার দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, কেমন আছিস নিমি? অন্যদিকে মুখ রাখিয়া নিমি সংক্ষেপে উত্তর দিল, ভালো। ক্ষেত্রনাথ পান মুখে দিয়া বলিল, তুই যে একেবারে শান্তশিষ্ট হয়ে পড়েছিস। নিমি কোনো উত্তর দিল না। ক্ষেত্রনাথ পান চিবাইতে চিবাইতে সহসা মুখখানা বিকৃত করিয়া বলিয়া উঠিল, আহ, কি পানি সেজেছিস! যেমন ঝাল তেমনই তেঁতো। এত বড় ধেড়ে মেয়ে হয়েছিস, এখনো পান সাজতে শিখলি না? নিমি নিরুত্তরে ধীরে ধীরে ঘরে ঢুকিয়া চুন আনিয়া দিল। ক্ষেত্রনাথ একটু চুন মুখে দিয়া বলিল, কলকাতায় তোর মতো বয়সের মেয়েদের দেখলে চক্ষু জুড়িয়া যায়। তারা কত ভালো ভালো কাজ করে। নিমির মুখে কোনো কথা নাই। ক্ষেত্রনাথ বলিল, তুই বোবা হয়েছিস নাকি? নিমির মা বলিলেন, সত্যিই তো নিমি, তোর মুখে আজ কথা নেই কেন? এদিকে তো খেতু দাদা কবে আসবে ভেবে ভেবে অস্থির হয়ে পড়েছিলি। মৃদু হাসিয়া ক্ষেত্রনাথ বলিল, তাই নাকি? নিমির মা বলিলেন, রোজ সেই কথা বাবা। কেন তুমি কলকাতায় গেলে, কবে আসবে, কেমন আছো, দুবেলা আমাকে এইসব জিজ্ঞাসার উত্তর দিতে হতো। মাতার মুখের উপর সরস কটাক্ষ নিক্ষেপ করিয়া নিমি তাড়াতাড়ি ঘরে ঢুকিয়া পড়িল। ক্ষেত্রনাথ জিজ্ঞাসা করিল, ওর বিয়ের কিছু করতে পারলে মাসিমা? মাসিমা বলিলেন, কিছুই না বাবা, কোথায় আর কি করব বলো। ক্ষেত্রনাথ চিন্তিতভাবে বলিল, তাই তো, অনেকটা বড় হয়ে উঠেছে। মাসিমা নীরবে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। ক্ষেত্রনাথ বলিল, দেখতে শুনতে ভালো হলেও চেষ্টা চরিত্র দেখা যেত। আমি মনে করেছিলাম কলকাতায় দেখব, কিন্তু ও বাবা, সেখানে মেয়ে একটি আস্ত পড়ি চাই, আর সেই সঙ্গে ৩-৪ হাজার টাকা। দেশে ঘরেই দেখে শুনে দিতে হবে। মাসিমা নিরুত্তর। ক্ষেত্রনাথ বলিল, যাই হোক মাসিমা, আর দেরি করো না, চেষ্টা চরিত্র দেখো। মাসিমা হতাশব্যঞ্জক স্বরে বলিলেন, প্রজাপতি নির্বন্ধ, ওরও বিয়ের ফুল ফোটা চাই। অতঃপর ক্ষেত্রনাথ আর কিছুক্ষণ গল্প করিয়া চলিয়া গেল। সে চলিয়া গেলে নিমি ঘর হইতে বাহিরে আসিয়া রুষ্টস্বরে মাতাকে সম্বোধন করিয়া বলিল, সেই পয়সা কগনটা দিয়ে গেল মা? মাতা কন্যার মুখের দিকে চাহিয়া রুদ্ধকণ্ঠে বলিলেন, রক্ষা কর নিমি, তুই আর মরার উপর খাঁড়ার ঘা দিস না। নিমির মা এতদিন যে সূক্ষ্ম আশা সূত্র অবলম্বন করিয়াছিলেন, ক্ষেত্রনাথের কথায় সেই সূত্রটুকুও যখন ছিন্ন হইল, তখন তিনি আর কোনো উপায় দেখিতে পাইলেন না। তাহার ভাবিবার শক্তিটুকু পর্যন্ত তিরোহিত হইল। ক্ষেত্রনাথ কিন্তু একেবারে নিশ্চিন্ত রহিল না। সে অন্যান্য কথার সঙ্গে নিমির কথাও পিসিমাকে বলিল, এবং নিমির বিবাহের জন্য সে যে একটু চিন্তিত এমন ভাবটাও প্রকাশ করিল। রমাও শুনিয়া চিন্তিত না হইয়া থাকিতে পারিল না। রমা এ কথা শ্বশুরকে জানাইল। ঘোষাল মহাশয় শুনিয়া বলিলেন, নিমির জন্য ও ছোঁড়ার এত মাথা ব্যথা কেন? রমা বলিল, নিমির মা ওকে খুব যত্ন আত্তি করে কি না, আর খেতুও মেয়েটাকে খুব ভালোবাসে। ঘোষাল মহাশয় একটু ভাবিয়া বলিলেন, বিয়ের বাজার আজকাল বড় সস্তা নয় বৌমা। তবে যদি তোমার শাশুড়ি করে আনতে বলো, তাহলে বরং সস্তা হতে পারে। রমা মৃদু হাসিয়া বলিল, তাতেই বা ক্ষতি কি?
ঘোষাল মহাশয়ও হাসিতে হাসিতে বলিলেন, ক্ষতির মধ্যে তোমার ক্ষেত্রনাথ বুড়ার কাঁধে মাথাটা রাখবে না। সেই দিন অপরাহ্নে ঘোষাল মহাশয় খাতকদের কাছে তাগাদা সারিয়া বাড়ি ফিরিবার পথে নিমিদের বাড়িতে উপস্থিত হইলেন এবং বাড়িতে ঢুকিতে ঢুকিতে ডাকিলেন, নিমি, ওগো নিমাইমণি। নিমির মা তখন ঘরে দাবায় বসিয়া পইতে তুলিতেছিলেন। নিমি তুলার পাঁচ প্রস্তুত করিয়া সুতা গুটাইয়া দিয়া তাহার সাহায্য করিতেছিল। ঘোষাল মহাশয় সাড়া পাইয়া নিমির মা তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়া উঠিয়া দাঁড়াইলেন। নিমি বলিলেন, কে দাদামশাই, আসুন। ঘোষাল মশাই বলিলেন, ভাগ্যে আসতে বললি দিদি, নইলে আমি চলেই গিয়েছিলাম। নিমি হাসিয়া বলিল, বালাই, চলে যাবে কেন দাদামশাই, জন্ম জন্ম আসবে। ঘোষাল মহাশয়ও হাসিতে হাসিতে উত্তর করিলেন, রক্ষে কর দিদি, এক জন্মেই যথেষ্ট হয়েছে, এই রকম যদি জন্ম জন্ম আসতে হয়, না নিমাইমণি, তাতে আমি রাজি নই। নিমি বলিল, তুমি রাজি না হলেও আমরা ছাড়ব কেন দাদামশাই। নিমির মা ততক্ষণে একখানা কম্বল আসন পাতিয়া দিয়াছিলেন। ঘোষাল মহাশয় তাহাতে উপবেশন করিয়া গম্ভীরভাবে বলিলেন, আচ্ছা দিদি, সেই দিনই আসুক, তখন দেখিয়ে দেব ছাড়তে হয় কিনা। তোরা পাশে দাঁড়িয়ে হায় হায় করে কাঁদবি, আর আমি হাসতে হাসতে বুড়ো আঙুল দেখিয়ে চলে যাব। কথা শেষ করিয়া ঘোষাল মহাশয় একটু হাসিলেন, কিন্তু সে হাসিতে প্রফুল্লতার পরিবর্তে অনেকখানি বিষাদের ছায়াই ফুটিয়া উঠিল। নিমি একটু সরিয়া আসিয়া পাশে খুঁটিটা ধরিয়া দাঁড়াইল এবং জিজ্ঞাসা করিল, তারপর কি মনে করে দাদামশাই? ঘোষাল মহাশয় বলিলেন, খুব ভালো কথাই মনে করে, বিয়ে করতে এসেছি। একেবারে বিয়ে? সহাস্যে ঘোষাল মহাশয় বলিলেন, হ্যাঁ, সাঙ্গা নয়, নিকে নয়, একেবারে বিয়ে। তোরও তো বর জুটল না, আমারও এ বয়সে আর অন্য কোণে জোটবার সম্ভাবনা নাই, কাজেই তোর সঙ্গে আমার মিলবে ভালো। এখন তোর মত আছে কিনা বল দেখি। নিমি হাসিয়া বলিল, খুব আছে। ঘোষাল মহাশয় তখন অদূরে দণ্ডায়মানা নিমির মাতার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো গো বৌমা? নিমির মা ঘোমটার ভিতর মৃদু হাসিয়া সম্মতিসূচক মস্তক আন্দোলন করিলেন। ঘোষাল মহাশয় নিমির দিকে ফিরিয়া উৎফুল্ল কণ্ঠে বলিলেন, ব্যাস, তবে আর কি, নে আয়, সামনে বস দেখি। নিমি হাসিতে হাসিতে সম্মুখে বসিয়া পড়িল। ঘোষাল মহাশয় নিমির মাকে সম্বোধন করিয়া বলিলেন, কই গো বৌমা, দাঁড়িয়ে রইলে যে? গাছ কতক দুব্ব, গোটা কতক ধান দাও না। ধন্যী বাবু তোমাদের, এত বড় ধেড়ে মেয়ে পুষে রেখেছে, তবু যদি একটু তড়া আছে। নিমির মা কৌতুক দেখিবার অভিপ্রায়ে তাড়াতাড়ি ধান দুর্বা আনিয়া দিল। ঘোষাল মহাশয় ধান দুর্বা হাতে লইয়া নিমির দিকে চাহিয়া সহাস্যে বলিলেন, কিন্তু ভেবে দেখ নিমি, বুড়োকে পছন্দ হবে তো? নিমি ঘাড় নাড়িয়া জোর গলায় বলিল, খুব। ঘোষাল মহাশয় বলিলেন, পছন্দ না হবেই বা কেন, মাত্র চুলগুলো সাদা হয়েছে, সামনের দাঁত কটা পড়েছে, তাছাড়া পছন্দ না হবার আর কি আছে? আর শেষে যদি পছন্দ না হয়, তখন খেতা ছোঁড়া আছে, তার সঙ্গে বদল করে ফেললেই হবে। তবে শুভস্য শীঘ্রং, দুর্গা দুর্গা, বুধে বান তৃতীয় কং, বারবেলা কালবেলা সব কেটে গেছে, জয় দামোদর। ঘোষাল মহাশয় ধান দুর্বা নিবিড় মাথায় দিলেন এবং ট্যাক হইতে 2টা টাকা বাহির করিয়া নিমির হস্তে প্রদান করিলেন। তারপর হাসিতে হাসিতে বলিলেন, নে চুড়ি, গড় কর, পায়ের ধুলো নে। কই গো বৌমা, শাঁখটা বাজাও না, এটাও কি বলে দিতে হবে? নিমি মস্তক নত করিয়া দাদামশায়ের পদধূলি গ্রহণ করিল। ঘোষাল মহাশয় তাহার মাথার উপর হাত 2টা রাখিয়া হর্ষ গদগদ কণ্ঠে বলিলেন, হয়েছে দিদি, হয়েছে। আশীর্বাদ করি, লক্ষ্মীনারায়ণের মতো হয়ে দুজনে ঘর কন্যা করো।
আর শেষের দিনে দুজনে আমার সামনে দাঁড়াস। আমি লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি দেখে হাসতে হাসতে লক্ষ্মীনারায়ণের কাছে চলে যাব। বৃদ্ধের হর্ষোজ্জ্বল নেত্র বিগলিত আনন্দাশ্রু ধারায় নিমির মস্তক সিক্ত হইল। মঙ্গল শঙ্খধ্বনিতে নিদাঘের অপরাহ্ন মধুময় হইয়া উঠিল। নিমিকে আশীর্বাদ করিয়া ঘোষালমশায় বাড়ি ফিরিয়া রমাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বৌমা, দিনু চক্রবর্তীর মেয়ে নিমিকে দেখেছ? দেখেছি বই কি, আমাদের বাড়িতেই যে কদিন এসেছিল। ঘোষালমশায় বলিলেন, মেয়েটি কেমন বলো দেখি? নেহাত মন্দ নয়। ঈষৎ বিরক্তিব্যঞ্জক স্বরে ঘোষালমশায় বলিলেন, মন্দ নয় কি, দিব্যি মেয়ে। গায়ের রংটা কটা নয় এই তো, তাছাড়া আর কি দোষ আছে বলো দেখি? সংকুচিত স্বরে রমা বলিল, না, দোষ তেমন কিছু নাই। রাগতভাবে ঘোষালমশায় বলিলেন, তেমন কি, কোনো দোষই নাই। আর যদিই বা কিছু দোষ থাকে, তাই বলে কি আর তার বিয়ে হবে না? মুখ নিচু করিয়া রমা বলিল, তার হবে না। মস্তক সঞ্চালন করিতে করিতে ঘোষালমশায় বলিলেন, তবেই বলো দেখি, রূপে কি আসে যায়? রূপটা কিছুই নয় বৌমা, গুণ 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 থাকা চাই। তোমার শাশুড়ির রূপটা কেমন ছিল দেখেছ তো, কিন্তু এদিকে গুণ কেমন ছিল বলো দেখি? রমা বলিল, তার কথা ছেড়ে দাও বাবা, তিনি ছিলেন সাক্ষাৎ লক্ষ্মী। ঘাড় দোলাইয়া ঘোষালমশায় বলিলেন, সাক্ষাৎ লক্ষ্মী বটে বৌমা। এই যে আমার এত জমি জায়গা পয়সা করি, এ সকলই তার পয়ে। তাছাড়া সেবা বলো, যত্ন বলো, ভক্তি বলো, ভালোবাসা বলো, কোনটা কম ছিল? দিনরাত খেটেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, কিন্তু কষ্ট কাকে বলে তা একটি দিনের তরেও আমাকে জানতে দেয়নি। বাইরে যতই তেতে পুড়ে আসি, বাড়ি ঢুকলেই সব ঠান্ডা। মনে হতো যেন আগুনের খাপড়া হতে হঠাৎ বরফের ঘরে এসে পড়লাম। অতীত স্মৃতির উচ্ছ্বাসে বৃদ্ধের স্বরটা একটু কাঁপিয়া উঠিল, চোখের পাতাগুলা ভিজিয়া আসিল। রমা আর্দ্রকণ্ঠে বলিল, তেমন মেয়ে হাজারে একটা পাওয়া যায় না বাবা। উচ্ছ্বাস বিহবল কণ্ঠে ঘোষালমশায় বলিলেন, হাজারে কেন বৌমা, লাখের মধ্যেও একটা পাওয়া যায় কিনা সন্দেহ। যাক দামোদর, সকলই তোমার ইচ্ছা। বৃদ্ধের বেদনাত হৃদয় মথিত করিয়া একটা ক্ষীণ দীর্ঘশ্বাস বাহির হইল। ঘোষালমশায় একটু থামিয়া বিহবল চিত্তটাকে কথঞ্চিত শান্ত সংযত করিয়া বলিলেন, তবেই বলো বৌমা, বাইরের রূপটা কিছুই নয়, শুধু দর্শন ডালি। কিন্তু ভিতরে যদি গুণ থাকে, তবে সে যতই কালো হোক, কুৎসিত হোক, তাতে কিছুই আসে যায় না। নিমিকে সুন্দর প্রতিপন্ন করিবার জন্য শ্বশুরের কেন যে এতটা আগ্রহ, তাহা রমা বুঝিতে পারিল না। সুতরাং সে শুধু শ্বশুরের কথায় সায় দিয়া চুপ করিয়া রহিল। ঘোষালমশায় জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বৌমা, ধরো এই নিমি যদি তোমার বউ হয়, তাহা হইলে মন্দ হয় কি? রমা বলিল, না, মন্দ হবে কেন? আমাদের গেরস্থ ঘরে। সহাস্যে ঘোষালমশায় বলিলেন, এই দেখো দেখি, ঠিক বলেছ, আমাদের গরিব গেরস্থ ঘরে রূপসী মেয়ে এনে কি হবে? যাক, তাহলে তোমার অমত নেই তো? বিস্ময়সূচক স্বরে রমা বলিল, তুমি কি নিমির সঙ্গে খেতার বিয়ে দেবে মনে করেছ? জোর গলায় ঘোষালমশায় বলিলেন, মনে করেছি কি, আমি একেবারে আশীর্বাদ করে এসেছি। রমা বিস্ময়স্তব্ধ দৃষ্টিতে শ্বশুরের মুখের দিকে চাহিল। ঘোষালমশায় ঘাড়টা উঁচু করিয়া গর্বস্ফীত কণ্ঠে বলিলেন, আমার মনে কড়াকড়ি নাই। রামতারণ ঘোষাল যা মনে করে, হাতে কলমে তাই করে দেখায়। রমা চুপ করিয়া রহিল। ঘোষালমশায় ঈষৎ ব্যগ্র কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কেন বৌমা, কাজটা মন্দ করেছি কি? রমা একটু ইতস্তত করিয়া বলিল,
মন্দ নয় বাবা, কিন্তু অধীরভাবে ঘোষাল মশাই বলিলেন, মন্দ যদি নয় তবে আবার কিন্তু কি? তোমাদের বাছা ওই এক কেমন দোষ, একটু খুঁত না রেখে কথা কও না। রমা বলিল, অন্য কোনো খুঁত নয় বাবা, তবে খেতার মতটা একবার জানলে হতো। ঘোষাল মহাশয় হো হো শব্দে হাসিয়া উঠিলেন। হাসিতে হাসিতে বলিলেন, এই কথা! দেখো বৌমা, তোমরা মনে করো বুড়ো হলে মানুষের বুদ্ধি শুদ্ধি সব লোপ পায়, কিন্তু তা নয়। বুড়োদের মাথার চুলগুলো যেমন পাকতে থাকে, তাদের বুদ্ধিটা তার চেয়েও বেশি পেকে ওঠে। সেই পাকা বুদ্ধিতে লোকে হাঁ করলে তার পেটের কথাগুলো সব বুঝে লওয়া যায়। রমা অপ্রতিভভাবে মস্তক নত করিল। যদিও সেখানে তখন কাহারও থাকিবার সম্ভাবনা ছিল না, তথাপি ঘোষাল মহাশয় একবার ইতস্তত সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিয়া অপেক্ষাকৃত মৃদুস্বরে বলিলেন, তুমি কি আমাকে এমনই পাগল ঠাউরেছ বৌমা, যে আমি ওর মনের ভাব না বুঝেই এ কাজে হাত দিয়েছি? ওর সম্পূর্ণ ইচ্ছা নিমির সঙ্গে বিয়ে হয়, এ আমি শালগ্রাম ছুঁয়ে বলতে পারি। হয় নয়, তুমি গেলবারেও বিয়ের কথা তুলে দেখেছ তো, এবারেও তুলে মজা দেখো না। রমা মৃদু হাসিল। ঘোষাল মশাই বলিলেন, অনেক ভেবে চিন্তেই এ কাজ করেছি। ওরও ঝোঁক আছে, মেয়েটিও ভালো, জানাশোনা ঘর। আর এই যে বাবু কথায় কথায় ফোঁস করে ওঠেন, আমাকে ঠেলে দিয়ে তোমাকে ঠেলে ফেলে ছুটে চলে যান, সেটি আর হচ্ছে না। এ বিয়ে নয় তো, রীতিমতো পায়ের বেড়ি। এ বেড়ি কেটে সহজে আর পালাতে পারছেন না, বুঝলে? রমা বলিল, তাহলে বিয়েটা কি এরই মধ্যে হবে? ঘোষাল মশাই বলিলেন, এরই মধ্যে হোক আর 2 মাস পরেই হোক, তাতে কিছুই আসে যায় না। আশীর্বাদ যখন হয়েছে তখন ধরো বিয়ে হয়েই গিয়েছে। কিন্তু বাবা, ওরা ছেড়োত্তরি আর খেতা যে কুলিনের ছেলে। ঘোষাল মহাশয় গর্জিয়া উঠিলেন। রোষদীপ্ত কণ্ঠে বলিলেন, রেখে দাও তোমার কুলিন। কুলিন এখন কোন সাব? কুলিন কাকে বলে জানো? নবগুণ, আচার ও বিনয় বিদ্যা, এই রকম 9টি গুণ থাকা চাই। 9টি গুণের একটি গুণও আছে, বিষ নেই কুলোপানা চক্র। শ্বশুরকে রাগিতে দেখিয়া রমা ধীরে ধীরে বলিল, তা বাবা, তুমি যদি বলো। বাধা দিয়া ঘোষাল মহাশয় উত্তেজিত কণ্ঠে বলিলেন, আমি কি বলবো? এ কি আমার নিজের ছেলে? আমি তাকে মিনতি করে বলতে যাব, ওগো কুলীনপুত্র মহাশয়, দয়া করে ছেড়িত্তরির কুল পবিত্র করো? ঝাঁটা মারো কুলীনের মুখে। তুমি খেতাকে জিজ্ঞেস করবে তার মত আছে কি না। যদি অমত হয়, হলেই বা অমত, দেশে আর ছেলে নেই বুঝি? কিন্তু এটাও বলে রাখি বৌমা, নিমির বিয়ের জন্য আমার সর্বস্ব পণ। আমি যখন হাত দিয়েছি তখন সহজে ছাড়ছি না। আমার নাম রামতারণ ঘোষাল, বুঝলে? কোনো উত্তরের অপেক্ষা না করিয়াই ঘোষাল মশাই উঠিয়া দ্রুতপদে বাহিরে চলিয়া গেলেন। রমা সময় মতো কথাটা ক্ষেত্রনাথকে শুনাইল। ক্ষেত্রনাথ শুনিয়া হ্যাঁ না কিছুই বলিল না। রমা তাহার এই মৌন ভাবটাকেই সম্মতি লক্ষণ জানিয়া লইল এবং শ্বশুরের নিকট সাল্লাদে তাহাই প্রকাশ করিল। ঘোষাল মহাশয় শুনিয়া হর্ষধ্বনি করিয়া বলিলেন, এই দেখো তো বৌমা, বুড়োর বুদ্ধিটা দেখো। হ্যাঁ হ্যাঁ, এইবার রাম যাবে কোথায়? দেখি ছোকরা এবার রাগ করে কেমন এখানে সেখানে যান। রমা সহর্ষে বলিল, কিন্তু বাবা, এই ছুটির মধ্যেই বিয়েটা সেরে ফেলো। ঘোষাল মশাই বলিলেন, আচ্ছা দেখি, কিন্তু আড়ম্বর কিছু করব না। ভবার বিয়েতে আলো আর বাজনায় 2,000 টাকা খরচ করেছিলাম। ঘোষাল মশাই কাশিয়া গলাটাকে পরিষ্কার করিয়া লইয়া বলিলেন, আর জাঁকজমকে ইচ্ছা হয় না বৌমা। অমনি বর বামুন নিয়ে নম নম করে কোনো রকমে সেরে ফেলা যাবে। রমাও বিষাদ গম্ভীর স্বরে বলিল, সেই ভালো বাবা, তবে। ঈষৎ হাসিয়া ঘোষাল মশাই বলিলেন, তবে আবার কি? একটু জাঁকজমক চাই, এই তো। তোমাদের কি চিনি না বৌমা? কিন্তু বাছা, মোটের উপর 1,000, এর বেশি 1 পয়সা খরচ করতে পারবো না, তা বলে রাখলাম। তাতে রাগ করো করবে, রাগটাই বা কিসের?
আমি পাবো কোথায়? আমার কি 7টা বেটা পুত্তু রোজগার করছে, না আমারই খাটবার বয়স আছে? অতঃপর ঘোষাল মশায় পাঁজি বাহির করিয়া বিবাহের দিন দেখিতে বসিলেন। ক্ষেত্রনাথ কিন্তু বিবাহের উদ্যোগ আয়োজন দেখিয়া বড়ই বিরক্তি বোধ করিল। সে পিসিমাকে বলিল, তোমাদের সবটাতেই বাড়াবাড়ি, আমি কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। রমা আশ্চর্যান্বিতভাবে কারণ জিজ্ঞাসা করিলে ক্ষেত্রনাথ উত্তর দিল, এখন আমার এক্সামিনের পড়া, এক্সামিন না দিয়ে আমি বিয়ে করব না। রমা ভয়ে ভয়ে কথাটা শ্বশুরকে জানাইল। ঘোষাল মশাই কিন্তু কোনরূপ ক্রোধ প্রকাশ করিলেন না, সহজ শান্তভাবেই বলিলেন, আচ্ছা বৌমা, ওর যদি তাতেই সন্তোষ হয় তবে তাই হবে, যাক, কটা মাস বই তো নয়। রমা যেন একটু রাগ প্রকাশ করিয়া বলিল, কিন্তু বাবা, ওই একরত্তি ছেলের মতে কি আমাদের চলতে হবে? বিষাদের ম্লান হাসি হাসিয়া ঘোষাল মশাই বলিলেন, তাছাড়া আর উপায় কি বৌমা, এ কি তোমার পেটের ছেলে? শ্বশুরের ধৈর্য দেখিয়া রমা আশ্চর্যান্বিত হইল। আসল কথা, নিমিকে বিবাহ করিতে ক্ষেত্রনাথের সম্পূর্ণ ইচ্ছা ছিল না। একদিন তাহার এই ইচ্ছা ছিল বটে, এবং এই ইচ্ছার বশেই সে নিমির মাকে নিমির বিবাহ বিষয়ে নিশ্চিন্ত থাকিতে আশ্বাস দিয়া গিয়াছিল সত্য, কিন্তু ক্ষেত্রনাথ তখন কলিকাতা দেখে নাই, মনোরমার মতো বালিকাদের দেখে নাই। তখন সে পল্লীসুলভ স্বাভাবিক সৌন্দর্যেই মুগ্ধ ছিল। স্বভাবের ওপর কৃত্রিমতার আবরণ দিলে সে সৌন্দর্য যে কতটা ফুটিয়া ওঠে, কত তীব্রভাবে মন আকর্ষণ করে, ইহা বুঝিবার সুযোগ ঘটিয়া ওঠে নাই। এখন সে নিমির পাশে মনোরমাকে দাঁড় করাইয়া যখন তুলনায় সমালোচনা করিবার অবসর পাইল, তখন উভয়ের মধ্যে সৌন্দর্যের পার্থক্য দর্শনে সে নিমির উপর কতকটা বিরূপ না হইয়া থাকিতে পারিল না। চাঁদের পাশে নক্ষত্রের মতো, গোলাপের পাশে ক্ষুদ্র জ্যোথিকার মতো মনোরমার পাশে নিমিকে খুবই ছোট দেখাইল। তাই বলিয়া ক্ষেত্রনাথ এমন আশা করে নাই যে মনোরমার সহিত তাহার বিবাহ হইবে। না হইলেও কিন্তু সে নিমির মতো অশিক্ষিতা, অমার্জিত চরিত্রা, রূপ সম্পদবিহীনা বালিকাকে জীবন সঙ্গিনী করিয়া লইতে পারিল না। এদিকে স্পষ্ট জবাব দিয়াও সে দাদা মশাইয়ের প্রাণে ব্যথা দেওয়া নিতান্ত অসভ্যতা জ্ঞান করিল। ব্যথা শুধু দাদা মহাশয় পাইবেন না, নিমির মা এবং নিমিও দাদা মশাই অপেক্ষা অনেক অধিক ব্যথা পাইবে। ক্ষেত্রনাথ এতটা রূঢ় হইতে পারিল না। সে আপাতত এক্সামিনের দোহাই দিয়া এই রূঢ়তার হস্ত হইতে অব্যাহতি লাভ করিল। বিবাহের কথাটা আপাতত চাপা রহিল। ছুটি শেষে ক্ষেত্রনাথ পুনরায় কলিকাতায় চলিয়া গেল। আজ এই পর্যন্তই। এই পর্বটি আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী পর্বগুলি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।